বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি খুব দুর্বল? তাদের কি কোনো সাপোর্ট নেই? তাদের কোনো দল কি নেই? তাদেরকে কি কেউই সাপোর্ট করছে না? সেই দুর্বলতার কারণে তারা কি অনেকটা খেই হারিয়ে ফেলছে? অনেকটা তাদের ছন্দপতন হয়ে গেছে? অনেকগুলো প্রশ্ন সামনে আসছে। অনেকগুলো প্রশ্ন সামনে আসার প্রেক্ষিতে আবার নতুন করে প্রশ্ন তৈরি করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই সরকারকে দুর্বল সরকার হিসেবে আখ্যা দিলেন। নতুন ভাষ্য তার মুখে। এতদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে সরকারের গুণগান, সরকারের প্রশংসা, প্রধান উপদেষ্টার প্রশংসা, এই সরকারকে সমর্থন করে যাওয়ার অঙ্গীকার, এই সরকারের বিরুদ্ধে সমালোচনা, নানা ধরনের পজিটিভ কথা শুনে এসেছি। আজকে হঠাৎ করে এই নেগেটিভ কথা কেন? তাহলে কি এই অক্টোবরের 16 তারিখে এসে বিএনপি কিছুটা বুঝতে পারছে সরকারের কার্যক্রম খুব একটা সঠিক পথে যাচ্ছে না, কিংবা এই সরকার আদতে খুব দুর্বল সরকার, এই সরকারের সমর্থন ক্রমেই মানে শূন্যের কোঠায় চলে যাচ্ছে? জনগণের যে স্বতঃস্ফূর্ত শতভাগ সমর্থন ছিল এই সরকারের প্রতি, সেই সমর্থন ক্রমেই নিঃস্ব হয়ে যাওয়ার দিকে যাচ্ছে। কি বললেন তিনি? কি বাস্তবতা? বিএনপিরই বা দুর্বলতা কোথায়? বিএনপির রাজনীতিতে ভুল কোথায়? এই সরকারকে যদি দুর্বল সরকার বলা হয়, তাহলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপিকে দুর্বল রাজনৈতিক দল কিংবা তাদের দুর্বল রাজনীতি এগুলো বলা যায় কিনা একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এই সরকারকে দুর্বল সরকার বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চ্যানেল 24 তাকে নিয়ে একটা নিউজ করেছে। তিনি এখন ঠাকুরগাঁতে অবস্থান করছেন, সেখানেই একটি অনুষ্ঠানে তিনি এরকম কথা বলেছেন। চ্যানেল 24-এর শিরোনামটা এমন: অন্তর্বর্তী সরকার খুব দুর্বল, এদের পেছনে কোনো জনমত নেই। মির্জা ফখরুল, অর্থাৎ এদের পেছনে আর কোনো জনমতও নেই, সেটাও তিনি বলছেন। কি বলছেন তিনি? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার খুবই দুর্বল, তা কারণ এদের পেছনে কোনো দল বা জনমত নেই। তিনি আজকে এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যে ধ্বংসস্তূপ রেখে গিয়েছিল, এই ধ্বংসস্তূপকে তুলে ধরেছে অন্তর্বর্তীকালীন সরকার। অর্থাৎ এতদিন পরে এসে তিনি বলছেন যে আওয়ামী লীগের আমলে যে অবস্থা ছিল, সেই অবস্থায় এই সরকার আরও বেশি মানে উচ্চতায় নিয়ে গেছে। সেই অবস্থা থেকে উত্তরণের কোনো পথ তারা তৈরি করতে পারেনি। এতদিন পরে এসে তার এটা মনে হচ্ছে কেন? সেটা তো একটা প্রশ্ন হতেই পারে। তিনি বলছেন যে ঢাকার রাস্তায় এত দাবি দেওয়ায় এই সরকার ভারাক্রান্ত। ঢাকার রাস্তায় দাবি, এবং সরকারের বিভিন্ন সূত্র বিভিন্ন সময় বলেছে যে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে 250-র বেশি বিভিন্ন আন্দোলন সংগ্রাম হয়েছে, যেটার কারণে সরকারকে সেগুলো মোকাবেলা করতে হিমশিম খেতে হচ্ছে। এবং সর্বশেষ যেটা হয়েছে শিক্ষকদের আন্দোলন, এবং শিক্ষকদের আন্দোলন শেষ পর্যন্ত যমুনা অভিমুখে মার্চের কর্মসূচির দিকে চলে যাচ্ছে, সেরকমটাও আমরা দেখছি। তার মানে যে এই সরকারের যে খুব একটা স্বস্তিতে থাকার ব্যাপার, সেই স্বস্তিতে থাকার ব্যাপারটা দেখা যাচ্ছে না। তিনি আশঙ্কা প্রকাশ করে আরও বলেছেন, এই দাবি দেওয়ার কারণে নির্বাচন পিছিয়ে পড়তে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। এবার তিনি অনুধাবন করতে পারছেন যে নানা কারণে নির্বাচন পিছিয়ে পড়তে পারে, কিন্তু এতদিন পর্যন্ত তারা কিংবা তিনি বুঝতে পারেননি যে নির্বাচন পিছিয়ে দেওয়ার নানা ধরনের কর্মকাণ্ড কিন্তু চলছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে তার দলেরই একজন শিক্ষক নেতা গতকালকে, আজকেই যে একটা ভিডিও আমরা করেছি, তার দলেরই শিক্ষক নেতা বলেছেন যে এই শিক্ষকদের যে আন্দোলন, সেই আন্দোলনের পেছনে আওয়ামী লীগ ইন্ধন দিচ্ছে, আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে।
এখন ব্যাপার হচ্ছে যে নির্বাচন পিছিয়ে গেলে কি আওয়ামী লীগের লাভ নাকি অন্য কোনো দলের লাভ? আমরা দেখছি যে এই আন্দোলন যিনি করছেন, এই আন্দোলনের যিনি নেতা, তিনি নিয়মিত হাসনাত আবদুল্লাহর সঙ্গে যোগাযোগ মেনটেন করছেন এবং তিনি প্রকাশ্যে সেটা বলছেন। তিনি নিয়মিত জামাতের সঙ্গে বৈঠক করছেন, সেটাও তিনি বলছেন। তাহলে কি এই দৃষ্টিকোণ থেকেও দেখার উপায় থাকে না যে এই আন্দোলনটাকে আরও বেগবান করার পেছনে এনসিপি এবং জামাত ইন্ধন দিচ্ছে, যেন আন্দোলনটা বেগবান হয়, সরকার যেন একটা টালমাটাল অবস্থার দিকে যায়, এবং এরকম আন্দোলন 2-4টা বেগবান করতে পারলেই নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে যাবে। যে আশঙ্কাটা মির্জা ফখরুল বলছেন যে এসব আন্দোলনের কারণে নির্বাচন পিছিয়ে যেতে পারে, এভাবেও তো ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ রয়েছে। তিনি বলেছেন যে আগে নির্বাচন হোক, পরে সকল দাবি দেওয়া পূরণ হবে, অর্থাৎ নির্বাচনটা তিনি আগে চাইছেন। এখন এই সরকারকে তিনি দুর্বল সরকার বলছেন এতদিন পরে এসে, কিন্তু আমরা কি বাস্তবতা দেখেছি? হ্যাঁ, এই সরকার দুর্বল সরকার এবং ক্রমেই দুর্বল হয়ে পড়েছে। তারা জনসমর্থন হারিয়েছে, দলগুলোর সমর্থন হারিয়েছে। ঐক্যমত্য কমিশনে তারা যা করছে, সেই ঐক্যমত্য কমিশনের মিটিং নিয়ে যথেষ্ট সমালোচনা আছে। তারা 30-32টি দলকে নিয়ে যে মিটিং করছে, ঐক্যমত্য কমিশনের এতদিন ধরে মিটিং করছে, তার মধ্যে অন্তত 30%-এরও বেশি অনিবন্ধিত দল। বাংলাদেশে নিবন্ধিত 30টিরও বেশি দলকে বাদ দিয়ে তারা ঐক্যমত্য কমিশনের এই মিটিং করছে, যে 30টি দলকে বাদ দিলে বেশিরভাগকেই বাদ দেওয়া হয়। অর্থাৎ বাংলাদেশের 60% দলকে বাদ দিয়ে অনিবন্ধিত কিছু দলকে নিয়ে, সাথে নিবন্ধিত কিছু দলকে নিয়ে এই সরকার ঐক্যমত্য কমিশনের ব্যাপারগুলো করছে। এই বাংলাদেশে যখন আপনি দেখছেন যে 51-52টি দল মানে নিবন্ধিত, সেখানে যদি 30টি দলকে বাদ দেওয়া হয় তাহলে কত % দলকে বাদ দেওয়া হয় খুব সহজেই তো অনুমান করা যায়। সেই বিশাল সংখ্যক দলকে বাদ দিয়ে সরকার যখন এই ঐক্যমতের প্রক্রিয়া করছে, তখন তখনও তো বোঝা যায় যে এই সরকারের জনমতের দিক থেকে, সমর্থনের দিক থেকে দুর্বলতা রয়েছে, এবং সরকারের একটা বড় অংশ সরকারের পক্ষে নেই, সরকারের বিপক্ষে রয়েছে, সেটাও বাস্তবতা। যারা এতদিন যারা এই সরকারের শুরুতে সমর্থন দিয়েছিলেন, যারা অনেক বেশি স্বপ্ন দেখেছিলেন, তাদের স্বপ্নও আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে, তারাও সমর্থন প্রত্যাহার করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে, এমনকি এনসিপির নেতারাও অভিযোগ করছেন যে এই সরকারের উপদেষ্টারা নানা ধরনের আখের গোছাচ্ছে, নানা ধরনের সেফ এক্সিট খুঁজছে, এরকম নানা ব্যাপারগুলো চলছে। সুতরাং সরকারের জনসমর্থন সরকারের কোনো দল নেই, এই কথা যখন মির্জা ফখরুল বলছেন, একটা দল তো ছিল এনসিপি, সেই দলটাও, তার নিজের দল, সেই দলটাও সরকারের সমালোচনায় এখন প্রতি মুহূর্তে কথা বলছে। সুতরাং সরকার একেবারেই সমর্থনের দিক থেকে নিঃস্ব পর্যায়ে চলে গেছে, এটা বলাই যায়। এটা যখন বলা যায়, তখন অন্যদিকে বিএনপির রাজনীতি নিয়ে যদি বলি, তাহলে বিএনপির রাজনীতিকেও কি এক ধরনের দুর্বল রাজনীতি, কিংবা রাজনৈতিক দল হিসেবে বিএনপি গত 13-14 মাসে যে রাজনীতি করেছে, তাতে বিএনপিকে একটা দুর্বল রাজনৈতিক দল হিসেবে কি বলা যায় না? আমার মনে হয় যে বলা যায়, যদি প্রেক্ষাপটগুলো বিবেচনা করা যায়। যেমন গত 13-14 মাস ধরে বিএনপি একটা বিষয় বুঝেইনি যে এই সরকার নির্বাচন ফেব্রুয়ারিতে যে দিতে চেয়েছে, এটার পেছনে অনেক যদি কিন্তু রয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার জন্য নানা ধরনের মেকানিজম নানা পক্ষ করছে, এবং সেই সব পক্ষের সঙ্গে সরকারের এক ধরনের ব্যাকডোর যোগাযোগ রয়েছে। এটাও বিএনপির আমার মনে হয় যে বোঝার প্রয়োজন ছিল। কারণ নির্বাচন ডিলে করার চেষ্টা যদি এনসিপি করে কিংবা জামাত করে, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে যদি করে, যদি প্রতীয়মান হয়, যে সমালোচনারা অনেকেই করেন যে এই দুই দলই নির্বাচন পেছানোর চেষ্টা করছে, তাহলে এই দুই দলের সঙ্গে সরকারের সব থেকে ভালো সম্পর্ক, ব্যাকডোরে নিশ্চয়ই কোনো সমঝোতা রয়েছে। কিংবা সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর সঙ্গে যে বিরোধের জের ধরে যে উত্তপ্ত পরিস্থিতি, সেই উত্তপ্ত পরিস্থিতি কারা তৈরি করেছে? সরকারই তৈরি করেছে। তো সরকারই যদি তৈরি করে থাকে, তাহলে সেই উত্তপ্ত পরিস্থিতিও তো নির্বাচনের পথে একটা বড় বাধা হতে পারে। এই ব্যাপারগুলো বিএনপি গত 14 মাসে আমলে নেয়নি, অন্ধের মতো বলে গিয়েছে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। এই সরকার
সরকার খুবই ভালো সরকার, এই সরকারকে সমর্থন দিচ্ছি, এটা করছি ওটা করছি। এই সরকারের বিরুদ্ধে কেউ কথা বললে তার বিরুদ্ধে বিএনপি কথা বলেছে। নানাভাবে সরকারকে একেবারে কি বলবো, চতুর্দিক থেকে মানব ঢাল তৈরি করে, মানব প্রাচীর তৈরি করে রক্ষা করার একটা চেষ্টা আমরা বিএনপির রাজনীতিতে দেখেছি। এটা যেমন তাদের একটা দুর্বল রাজনৈতিক কৌশল ছিল, তেমনি আর একটা ভয়াবহ দুর্বল রাজনীতির কৌশল সেটা হচ্ছে যে বিএনপি টেকনিক্যালি জামাত কিংবা এনসিপি কিংবা অন্যান্য কয়েকটা দলের যে স্থানীয় সরকার নির্বাচন আগে চাওয়ার দাবিটাকে থামাতে পেরেছে, এটা যেমন তাদের একটা সফলতা, তেমনি বিএনপির সবথেকে বড় ভুল হচ্ছে জাতীয় নির্বাচনের আগে ডাকসু, জাকসু, চাকসু, রাকসু এই নির্বাচনগুলো করতে সম্মত হওয়া। এটা বিএনপির জন্য ভয়াবহ বিপর্যয় নিয়ে এনেছে। এই বিপর্যয় আগামী নির্বাচনে বড় ধরনের প্রভাব বিস্তার করবে। এই যে প্রথমে ডাকসুতে ভরাডুবি ছাত্রদলের, তারপরে জাকসুতে জাহাঙ্গীরনগরে ভরাডুবি, গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভরাডুবি, আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হচ্ছে। নিশ্চিত করেই বলা যায় যে সেখানেও ভরাডুবি হবে, কারণ বিকেল হতে না হতেই ছাত্রদল এই নির্বাচনে কারচুপির অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে। তার মানে বোঝাই যাচ্ছে যে সেখানেও একই ধরনের ফলাফল হবে। এই যে ফলাফল, এই যে মানে ছাত্র সংসদ নির্বাচন করতে চাওয়া, সেখানে বিএনপির ভাবনা কী ছিল? বিএনপি ভেবেছিল যে মাঠ তো তার দখলে, মাঠ যেহেতু দখলে, সেখানে ডাকসু নির্বাচন হোক আর এই নির্বাচন হোক, ওই নির্বাচন হোক, যে নির্বাচনই হোক, সেই নির্বাচনে একচ্ছত্র আধিপত্য তারা দেখাবে। কিন্তু মাঠ কি তাদের আদৌ দখলে ছিল? সেই ভাবনা কিংবা সেই ইন্টেলিজেন্স রিপোর্ট কি তাদের রাজনীতিতে ছিল? সেই গোয়েন্দা রিপোর্ট তাদের রাজনীতিতে ছিল? তার মানে বিএনপির গোয়েন্দা সেল খুবই দুর্বল। একটা দলের গোয়েন্দা সেল যদি দুর্বল হয়, একটা দল যদি বুঝতে না পারে যে এই সিদ্ধান্তের ফলে আমার দলের বিপর্যয় তৈরি হবে নাকি আমার দলের সুখকর কোনো পরিস্থিতি তৈরি হবে, সেই ব্যাপারটা যদি বুঝতে না পারে, তার মানে বুঝতে হবে যে সেই দলের নীতি নির্ধারণী জায়গাটা খুবই দুর্বল। তার মানে দলটা দুর্বল হয়ে পড়েছে নীতি নির্ধারণীর জায়গা থেকে। এই যে ছাত্র সংসদ নির্বাচনে যে ভরাডুবি, সেই ভরাডুবির কারণ কি? কারণটা তো খুব সহজভাবে অনুমান করা যায় কিংবা সহজভাবেই বলা যায়। গত 13-14 মাসে বিএনপি তৃণমূল পর্যায়ে যে রাজনীতি করেছে, একে ধরো, ওকে ধরো, ওকে ধরে জেলে দাও, ওকে ধরে হেনস্থা করো, ওকে মারো, ওকে শায়েস্তা করো, ও আওয়ামী লীগ, ও ফ্যাসিস্ট, ও দোসর, এইভাবে যে কর্মকাণ্ডগুলো করেছে এবং এখনও চলছে, এবং সেটা শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত করেছে। শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে ছাত্রলীগের সমর্থক এরকম ছাত্রছাত্রীরাও তাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেনি। এবং তার অধিকাংশ ব্যাপারগুলো যে মব তৈরি করা এবং মব তৈরি করে এক ধরনের বাজে পরিস্থিতি তৈরি করা, তাদের লেখাপড়া বন্ধ করে দেওয়া, এই কাজগুলোও তো ছাত্রদল করেছে। অপরদিকে শিবির কি করেছে? শিবির যেটা করেছে সেটা হচ্ছে তারা আবাসিক হলে ফিল্টার পানির মেশিন দিয়েছে, নিজের উদ্যোগে নিজের দলের থেকে ফিল্টার পানির মেশিন দিয়েছে। ব্যাপারটা খুব বড় না, কিন্তু ব্যাপারটা এই ছোট্ট কাজটা করে তারা তাদের রাজনীতি কত সুদূর প্রসারী চিন্তার রাজনীতি। একবার চিন্তা করে দেখুন যে তারা এই যে ফিল্টার পানির ইয়েটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে আমরা রাজনীতি করি নেয়ার জন্য না, দেয়ার জন্য। এবং ডাকসু নির্বাচনের পরে বিভিন্ন হলে যে চৌকি, খাট টাট এগুলো তারা দিয়েছে শতাধিক, সেগুলো দেওয়ার পরে তারা বলেছে যে আমরা দেয়ার জন্য এসেছি, আমরা নেয়ার জন্য আসিনি। এই যে রাজনৈতিক কৌশল, এই যে দৃশ্যত 5 টাকা দিয়ে ব্যাকডোরে 5,000 কোটি টাকা পাওয়ার বন্দোবস্ত যে করা যায়, এই যে সুন্দর এই যে সূক্ষ্ম রাজনীতির কৌশল। আমি বলছি না যে তারা প্রকাশ্যে 5 টাকা দিয়ে ব্যাকডোরে 5,000 কোটি টাকা নেয়ার বন্দোবস্ত করছে, কিন্তু করা যায়। এই রাজনৈতিক কৌশলে তো সেটা দেখানো যায় কিংবা সেটা শো করা যায়। এবং আমাদের দেশের মানুষ, আমাদের দেশের যত শিক্ষিত মানুষই হোক, এই আই ওয়াশগুলো খুব বেশি পছন্দ করে।
অপরদিকে বিএনপি ঠিক উল্টো, ছাত্রদল ঠিক উল্টো রাজনীতিটা করেছে এবং রাজনৈতিক কৌশলে, মানে তার আগেই তো ভুল হয়েছে যে জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচন প্রত্যাশা করাটাই, নির্বাচন মেনে নেওয়াটাই তাদের রাজনৈতিক একটা বড় ভুল হয়েছে। যদি তারা স্থানীয় সরকার নির্বাচনেও রাজি হয়ে যেত তাহলে বিপর্যয়টা কোন পর্যায়ে আসতো এবং তাদের দলের দুর্বলতাটা কোন পর্যায়ে যেত সেটাও খুব সহজে অনুমান করা যায়। সুতরাং মির্জা ফখরুল যেটা বলছেন সেটা হয়তো শতভাগ ঠিক যে এই সরকার দুর্বল সরকার, তাদের জনসমর্থন নেই, জনসমর্থন কমে গেছে, জনসমর্থন তাদের কারণেই কমে গেছে। কিন্তু পাশাপাশি আমার মনে হয় যে তাদেরকেও বলার স্কোপ রয়েছে যে বিএনপিও খুবই দুর্বল একটা রাজনৈতিক দলে কিংবা দুর্বল ডিসিশন মেকিং দলে পরিণত হয়েছে। সেখান থেকে তাদের উত্তরণের পথ হয়তো তারাই একসময় খুঁজে বের করবে তাদের প্রয়োজনে। দর্শক, এই ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।